নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কেমন আছেন আপনারা? সন্তান যদি পিতামাতাকে চিনতে অস্বীকার করে তাহলে সেই পিতামাতা কি করবে? বাবা রিক্সা চালান বলে ছেলে বাবাকে তার বন্ধুদের সামনে চিনতে অস্বীকার করলো। তারপর যে ঘটনা ঘটলো তা জানলে আপনাদের আত্মা কেঁপে উঠবে। তাহলে বন্ধুরা চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক। বন্ধুরা, আজকের কাহিনী খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক হতে চলেছে। কোন সন্তানরা পিতামাতার ঋণ ভুলে যায়? একজন মা যখন একটি সন্তানকে জন্ম দেন তখন সেই মায়েরও দ্বিতীয় জন্ম হয়, কারণ সেই সময় ওই মা জানেন না যে তিনি আর এই সন্তানের মুখ দেখতে পারবেন কিনা, তিনি বেঁচে থাকবেন কিনা। একজন মা যখন একটি শিশুকে এই পৃথিবীতে আনেন তখন তাকে অনেক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। সেই সঙ্গে তিনি তার সৌন্দর্যকেও নষ্ট করে ফেলেন। তারপর দুঃখ কষ্ট সহ্য করে অনেক সংগ্রাম করে সেই সন্তানকে লালন পালন করেন। নিজের ভাগের সমস্ত সুখ সমস্ত ভালোবাসা তিনি তার সন্তানকে দিতে চান। ঘরে যদি খাওয়ার কম থাকে তাহলে মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ান। সন্তান যদি কোনো কারণে দুঃখ পায় তাহলে মা সবার আগে দুঃখিত হন। মা তার সন্তানের সমস্ত দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করেন। একজন মা যত দিন বেঁচে থাকেন নিজের সন্তান কিভাবে ভালো থাকবে, তার কিভাবে ভালো হবে সেই চিন্তাই করে যান। এমন সন্তান যদি নিজের মা বাবাকে না দেখে, তাকে চিনতে অস্বীকার করে, তাহলে এমন সন্তানকে আপনারা কি বলবেন? একইভাবে একজন পিতার ত্যাগও তার সন্তানের প্রতি অদ্ভুত হয়। একজন পিতা অন্যের গুলামি করে সারা দিন কঠোর পরিশ্রম করে নিজের পেট কেটে নিজের সন্তানদের ভরণ পোষণ করেন, তাদের শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, তাদেরকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন, তাদেরকে সফল হতে দেখে গৌরবান্বিত হন। যদি সেই সন্তানই পরবর্তীকালে তাকে ভুলে যায়, তাকে চিনতে অস্বীকার করে, তবে এমন সন্তানকে আপনারা কি বলবেন? অশোকবাবু খুবই দরিদ্র একজন ব্যক্তি। তিনি নদিয়ার একটি প্রত্যন্ত গ্রামে রিক্সা চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রীর নাম শিখা, তাদের একটি মাত্র ছেলে সৌরভ। অশোকবাবু নিজের ছেলেকে অনেক উচ্চশিক্ষিত করতে চাইতেন। তিনি সারা দিন কঠোর পরিশ্রম করতেন। তিনি চাইতেন ওনার ছেলে যেন অনেক বড় একজন ব্যক্তি হন। অশোকবাবু সব সময় এটাই চাইতেন ওনার মতো কষ্ট যেন ওনার ছেলেকে সহ্য করতে না হয়। অশোকবাবু সব সময় ওনার স্ত্রীকে বলতেন, শিখা, যত কষ্ট সহ্য করতে হয় করব, কিন্তু আমাদের ছেলেকে আমরা অনেক বড় মানুষ তৈরি করব। তিনি অধিকাংশ সময় ওনার স্ত্রীকে বলতেন, শিখা, এত কষ্ট আমাদের একদিন সব ঘুচে যাবে, দেখো আমাদের ছেলে যখন বড় হবে, চাকরি বাকরি করবে, উচ্চ পদের কোনো অফিসার হবে, তখন আমাদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। সে আমাদেরকে অনেক ভালোবাসবে, অনেক যত্নে রাখবে। অশোকবাবু সারা দিন রিক্সা চালিয়ে যত অর্থ উপার্জন করতেন তার অধিকাংশটাই তার ছেলের পড়াশোনার পেছনে খরচা করতেন। শিখা দেবীও তার ছেলেকে সকাল সকাল খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিতেন। যদি কোনোদিন তার ছেলে পড়াশোনার চাপে না খেয়ে স্কুল চলে যেত অথবা টিফিন নিতে ভুলে যেত, তাহলে শিখা দেবী সেদিন নিজেও কিছু খেতেন না। এইভাবেই অশোকবাবু এবং শিখা দেবী তার ছেলে গৌরবকে পড়াশোনা শেখাচ্ছিলেন, তাকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করছিলেন। সৌরভও পড়াশোনায় খুবই ভালো ছিল। স্কুলের হেডমাস্টার যখন তার পিতাকে তার ছেলের সম্বন্ধে প্রশংসা করতেন, অশোকবাবু খুবই গর্বিত বোধ করতেন। তিনি মনে মনে ভাবতেন, নিশ্চয়ই আমার ছেলে পরবর্তীকালে আমার মুখ উজ্জ্বল করবে। রিক্সা চালিয়ে এত অর্থ অশোকবাবু উপার্জন করতে পারতেন না যাতে সৌরভের সমস্ত পড়াশোনার খরচা চলে, কারণ পড়াশোনার খরচা ছাড়াও তাদের ঘর সংসারের বিভিন্ন রকম খরচাও চালাতে হতো। এমন অবস্থায় অশোকবাবু সুদে টাকা নিয়েও ছেলেকে পড়াশোনা শেখাতেন। দেখতে দেখতে সৌরভের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষায় সে জেলায় প্রথম স্থান অধিকার করেছিল। ছেলের এত ভালো রেজাল্ট দেখে অশোকবাবু আর শিখা দেবীর খুশির ঠিকানা রইল না।
তারা এটা খুব ভালোভাবেই জানতেন যে তাদের ছেলে পড়াশোনায় খুবই ভালো। যদি তারা তাকে ঠিকভাবে শিক্ষা দিতে পারেন তবে তাদের ছেলে একদিন তাদের মুখ উজ্জ্বল করে দেবে। কিন্তু অশোকবাবু এটাও জানতেন এই সমস্ত কাজ তখনই সম্ভব যখন তিনি অনেক পরিশ্রম করবেন, অনেক অর্থ উপার্জন করবেন। কারণ এখন তার ছেলের অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া তার ছেলে উচ্চশিক্ষিত হতে পারবে না। তাই তিনি সৌরভকে শহরে পাঠিয়ে দিলেন এবং বড় একটি কলেজে ভর্তি করে দিলেন। সৌরভ যে কলেজে ভর্তি হয়েছিল সেই কলেজে বেশিরভাগ ছাত্ররাই অনেক বড়লোক ছিল। কলেজটা এত নামি দামি হওয়ার জন্য কলেজের ফিসও অনেক ছিল। অশোকবাবু সারা দিন রাত কাজ করতেন এবং ছেলের পড়াশোনার খরচা চালানোর চেষ্টা করতেন। অশোকবাবু কখনো তার ছেলেকে এটা বুঝতে দেননি যে তার বাবা এত অর্থ কোথা থেকে আনে, কোথা থেকে প্রতি মাসে তার বাবা এত টাকা পয়সা তাকে পাঠায়। অশোকবাবু সেই সমস্ত অর্থ রিক্সা চালিয়ে উপার্জন করতেন। আর যদি কখনো টাকায় কম পড়ে যেত তাহলে সুদে টাকা ধার নিতেন। সৌরভ যেই কলেজে পড়তো সেই কলেজে বেশিরভাগ ছাত্ররাই খুবই ধনী পরিবার থেকে এসেছিল। তাই গরিব পরিবারের কোনো ছেলে যদি সেই কলেজে পড়তে আসতো তারা সকলে মিলে তাকে খুব জ্বালাতো, খুব অত্যাচার করত। তারা বলতো, তোমাদের এত বড় ক্ষমতা যে তোমরা আমাদের সঙ্গে পড়াশোনা করতে এসেছো? তোমরা গরিব দরিদ্র ব্যক্তি, তোমাদের এত উচ্চ স্বপ্ন দেখা উচিত নয়। একদিন সৌরভ তার বন্ধু বান্ধবের সঙ্গে ক্যান্টিনে বসেছিল। সে দেখতে পেল এক গরিব ছাত্রকে সকলে মিলে খুব উল্টোপাল্টা কথা বলছে, তাকে অনেক অপমান করছে। কয়েকজন মিলে সেই ছেলেটিকে মারপিট করছিল এবং তাকে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার ধমকি দিচ্ছিল। তখন সৌরভ তার বন্ধুদেরকে জিজ্ঞেস করতে লাগলো, এই ছেলেগুলো ওই ছেলেটাকে এত বিরক্ত কেন করছে? ও কি এদের কিছু চুরি করে নিয়েছে? সৌরভের বন্ধু বলল, না, ও কিছু চুরি করেনি। ও একটা গরিব ছেলে, আর গরিব ছেলে আমাদের কলেজে পড়বে এটা আমরা সহ্য করতে পারি না। যদি কোনো গরিব পরিবারের ছেলে আমাদের কলেজে ভর্তি হয়, যদি আমাদের কলেজে তার পড়াশোনা করার ইচ্ছা হয়, তবে তাদেরকে আমরা এমনভাবেই শাস্তি দেই। গরিবদের তাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্যেই আমরা এমনটা করে থাকি, যাতে তারা আমাদের মতো বড়লোক হওয়ার ইচ্ছা মনে পোষণ না করতে পারে। তখন সৌরভ বলতে লাগলো, বন্ধু, তুমি এ কেমন কথা বলছো? ধনী হোক অথবা গরিব, পড়াশোনা করার অধিকার তো সকলেরই সমান থাকা উচিত। বিদ্যা কখনো পক্ষপাতিত্ব করে না যে আরে ও গরিব, আমি ওর কাছে যাব না, ও বড়লোক, তাহলে আমি ওর কাছেই থাকবো। বিদ্যা কখনো এমনটা করে না। যখন বিদ্যা বড়লোক আর গরিবের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করে না, তাহলে তোমরা কে পক্ষপাতিত্ব করার? তুমি কি জানো এই কলেজ অবধি আসার জন্যে ওই গরিব ছেলেটি কত সংঘর্ষ করেছে? এখন এত কষ্ট করে যদিও নিজের জীবনে বড় হতে চায়, একটি বড় কলেজে পড়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়, তাহলে আপনারা কেন ওদেরকে এইভাবে বিরক্ত করছেন? সৌরভের কথা শুনে সেই ছেলেটি বলতে লাগলো, আরে ভাই, তোর এত কষ্ট হচ্ছে কেন? তুইও কি গরিব? সৌরভ দেখলো যে এরা গরিবের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। সে মনে মনে ভাবলো, সেও যদি বলে দেয় যে সে গরিব, তাহলে এরা সকলে মিলে তার উপরও অত্যাচার করবে, তাকে এই কলেজে থাকতে দেবে না। তখনই সৌরভ বলে উঠল, আরে না ভাই, আমি গরিব নই। আমার বাবা তো অনেক বড় একজন ব্যবসায়ী, আমাদের প্রতি মাসে লাখ লাখ টাকার ব্যবসা হয়। তখন সে বন্ধুটা বলল, তাহলে ছাড়ো, এত কেন চিন্তা করছো? সে ছেলেটি বলতে লাগলো, দেখো ভাই, যদি আমরা এই কলেজে এইভাবেই গরিব দুঃখীদের পড়তে সাহায্য করি, তাহলে একদিন এই কলেজটা গরিব দুঃখীদের একটা আস্তাবলে পরিণত হবে। এইভাবে প্রতিদিন সৌরভ ওই কলেজের ধনী ছাত্রছাত্রীদের থেকে গরিবদের সম্বন্ধে উল্টোপাল্টা কথা শুনত। প্রতিদিন এইভাবে গরিবদের সম্বন্ধে উল্টোপাল্টা কথা শুনতে শুনতে সে তার বাবা মাকে ঘেন্না করতে লাগলো। সে সব সময় ভগবানকে দোষারোপ করত, হে ঈশ্বর, কেন তুমি আমাকে দরিদ্র ঘরে জন্ম দিলে? সৌরভের কাছে একটা ছোট্ট ফোন ছিল, যেই ফোনটা তার পিতা তাকে কলেজে ভর্তি করার সময় কিনে দিয়েছিলেন। ওই ফোনটা সৌরভ সব সময় নিজের ঘরে লুকিয়ে রাখত, পাছে তার বন্ধুরা ওই ফোনটা দেখে তাকে গরিব ভাবে।
তাকে নিয়ে ঠাট্টা করে অথবা অপমান করে, সেই ভয়তে সে কখনো ফোনটাকে ঘরের বাইরে বার করতো না। অশোকবাবু যখন সৌরভকে ফোন করত তখন সৌরভ তার পিতার ফোন পর্যন্ত তুলতো না। সে ভাবতো যদি আমি আমার বাবা মার সঙ্গে কথা বলি তাহলে আমার বন্ধুরা বুঝে যাবে যে আমি গরিব পরিবারের সন্তান। এমনটা ভেবেই সে অনেক অনেক দিন পর্যন্ত নিজের মাতা পিতার সঙ্গে কথাই বলতো না। একদিন সৌরভ তার পিতাকে বলতে লাগলো, বাবা, আমি এই ছোট্ট ফোনটা নিয়ে আমার বন্ধুদের সামনে যেতে পারি না। তারা সকলেই বড়লোক পরিবারের সন্তান, তাদের সকলের কাছেই দামি দামি ফোন আছে। তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা স্মার্টফোন কিনে দাও। অশোকবাবু বললেন, দেখো বাবা, আমাদের স্মার্টফোন কেনার মতো ক্ষমতা নেই। অনেক কষ্টে এত বড় কলেজে তোমার পড়াশোনার খরচা চালাচ্ছি। বাবার মুখে এমন কথা শুনে সৌরভ খুবই রেগে গেল। সে বলতে লাগলো, তোমার কাছে যদি পয়সা নাই থাকে তাহলে এত বড় বড় স্বপ্ন কেন দেখো, যেই স্বপ্নগুলো পূরণই হবে না। অশোকবাবু বলতে লাগলো, দেখো বাবা, তোমার জীবন দরিদ্রতার মধ্যে না কাটে তাই অত বড় কলেজে তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছি। আমি কখনোই এটা চাইনি তুমিও আমার মতো রিক্সা চালাও। আমি তোমাকে ভবিষ্যতে একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে চাই। তুমি এখন এরকম মিথ্যে আড়ম্বরতার মধ্যে ফেসে যেও না, নিজের পড়াশোনার দিকে মন দাও। যখন তুমি নিজের জীবনে সফল হয়ে যাবে তখন অনেক দামি দামি ফোন কিনতে পারবে। আর যদি কেউ তোমাকে খুব বিরক্ত করে তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাদের প্রিন্সিপালের সঙ্গে এসে কথা বলবো। সৌরভ বলতে লাগলো, না বাবা, তুমি কখনো এখানে আসবে না। তোমার চেহারা দেখে, তোমার পোশাক পরিচ্ছদ দেখে আমার বন্ধুরা তোমার উপর হাসবে। আমার খুবই দুর্ভাগ্য যে আমি তোমার ঘরে জন্মেছি। এখন আমি আমার ভাগ্য নিজেই বদলে নেব। আমি একজন সফল ধনী ব্যক্তি হয়ে দেখাবো। যখন যখন আমি তোমাকে দেখি, তোমাকে দেখে মনে হয় যেন পোকা মাকড়ের মতো তুমি বেঁচে আছো, আর ওইভাবে আমি বেঁচে থাকতে পারবো না। অশোকবাবু বলতে লাগলেন, বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্মার্টফোনের ব্যবস্থা করে দিচ্ছি। তোমার খুশির জন্যে যতটা আমি পারবো ততটা করব। বন্ধুরা, অশোকবাবুর স্ত্রী যখন শুনলেন তাদের ছেলে স্মার্টফোন চেয়েছে তখন নিজের দুটি হাতের বালা খুলে দিলেন। বললেন, দেখো, ছেলে বড় কলেজে পড়ে, অনেক শিক্ষিত হচ্ছে, ওর বন্ধু বান্ধবের মধ্যে ওকে যেতে হয়, মান সম্মানে তো লাগবেই বলো। দেখো, ছেলে এত বড় লোকদের মধ্যে থাকে, এখন তাদের সবার কাছে স্মার্টফোন আছে, ওর কাছে যদি না থাকে ও তো লজ্জা পাবেই। তুমি এক কাজ করো, আমার হাতের বালা দুটো বিক্রি করে ওর জন্য স্মার্টফোন কিনে নিয়ে আসো। ও যদি পড়াশোনা ঠিক করে করে তাহলে এমন হাতের বালা ও আমাকে অনেক বানিয়ে দেবে। অশোকবাবু তখন শিখার গয়নাগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দিল এবং ছেলের জন্য একটি খুব ভালো স্মার্টফোন কিনল। আসলে গৌরব তার বন্ধুদেরকে বলেছিল সে অনেক ধনী পরিবারের একজন ছেলে, আর তার এই কথা মিথ্যে না হয়ে যায়, তার কথা সত্যি প্রমাণ করার জন্যেই সে কখনো না কখনো তার পিতার কাছে কিছু না কিছু চাইতেই থাকতো। অশোকবাবুও যত কষ্টই হোক না কেন, যত পরিশ্রমই তাকে করতে হোক না কেন তিনি করতেন। এছাড়াও তিনি সুদে টাকা নিয়ে হলেও ছেলের সমস্ত ইচ্ছা পূরণ করতে চাইতেন। নিজেকে ধনী এবং বড়লোক পরিবারের সন্তান সাব্যস্ত করার জন্য সৌরভ নিজের পিতাকে কাঙাল বানিয়ে দিয়েছিল। অশোকবাবু দিন দিন ঋণের বোঝায় যেন দেবে যাচ্ছিলেন। তবুও তিনি কখনো নিজের মন ছোট করেননি। তিনি সবসময় ভাবতেন ছেলেকে উচ্চশিক্ষিত করলে সে যদি ভালো একটা চাকরি বাকরি করে তাহলে সে নিজেই সমস্ত ঋণ শোধ করে দেবে। ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য অশোকবাবু নিজের শেষ সম্বল, তাদের ঘরটুকুও বিক্রি করে দিলেন। তারপর অশোকবাবু আর শিখা একটি ভাড়ার ঘরে থাকতে শুরু করলেন। এদিকে সৌরভ যেহেতু বড়লোক ছেলেপেলেদের সঙ্গে মিশত, তাই তার হাব ভাব, তার চালচলনও তাদেরই মতো হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে সৌরভ তার মা বাবার ফোন পর্যন্ত তোলা বন্ধ করে দিল। যদি কখনো ফোন তুলেও বা নিত তাহলে কখনো ভালো ব্যবহার করতো না সে তার মা বাবার সঙ্গে। একদিন সৌরভ তার বাবাকে ফোন করে বলল, দেখো বাবা, আমার পড়াশোনা এখন শেষ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আমি বাড়ি ফিরে আসব। এইভাবে বারবার আমাকে ফোন করে বিরক্ত করবে না।
অশোকবাবু যখন শুনলেন তার ছেলে বাড়ি ফিরে আসবে, তখন তিনি তার স্ত্রীকে একথা জানালেন। বললেন, শিখা, কিছুদিনের মধ্যেই আমাদের সন্তান আমাদের কাছে ফিরে আসবে। শিখা অনেক দিন তার ছেলেকে কাছে পায়নি। ছেলের বাড়ি আসার কথা শুনে শিখা খুবই খুশি হয়ে গেল। সে আশেপাশের পাড়া প্রতিবেশী সকলকে এই কথা জানাতে লাগলো যে দেখো, আর কিছুদিনের মধ্যে আমার ছেলে বাড়ি ফিরে আসবে। সে নিজের প্রতিবেশীদেরকে বলতে লাগলো, দেখো, এখন আমাদের দিন বদলে যাবে। আমার ছেলে অনেক উচ্চশিক্ষিত হয়ে গেছে, সে একটা ভালো কোম্পানিতে চাকরি করবে, আর তারপর আমাদের দিন বদলে যাবে। সৌরভ বাড়ি আসার জন্য 1 মাসের সময় দিয়েছিল। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল, কিন্তু সৌরভ বাড়ি ফিরল না। এদিকে তো সে ফোন করতে অনেক দিন আগেই বারণ করে দিয়েছিল, কিন্তু অনেক দিন হওয়ার পর যখন তার কোনো ফোনও আসছিল না, তখন অশোকবাবু খুবই চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি সৌরভকে ফোন করলেন, কিন্তু সৌরভের ফোন সুইচ অফ বলছিল। অনেক দিন অপেক্ষা করার পর অশোকবাবু ও তার স্ত্রী শহরে চলে আসলেন। তাদের মনে অনেক রকম দুশ্চিন্তা হচ্ছিল। বহু দিন যাবৎ তাদের ছেলে তাদের সঙ্গে কথা বলেনি, কিন্তু অশোকবাবুর কাছে তার ছেলের তো কোনো ঠিকানা ছিল না। তাই তারা সৌরভের কলেজে গেল তার ঠিকানা জিজ্ঞেস করার জন্য। সেখানে গিয়ে তারা জানতে পারলেন সৌরভের অনেক বড় একটি কোম্পানিতে চাকরি হয়েছে। বন্ধুরা, আসলে সৌরভ চাকরি পেয়েছিল প্রায় 3 মাস হয়ে গিয়েছিল, কিন্তু সে তার মাতা পিতাকে এই কথা জানায়নি। তাদের কলেজেই প্রিয়া নামের একটি মেয়ে পড়ত। সে অনেক বড় এক বিজনেসম্যানের মেয়ে ছিল। প্রিয়া সৌরভকে খুবই ভালোবাসত। সেই তার পিতাকে বলে তাদের কোম্পানিতে সৌরভকে কাজে ঢুকিয়ে দিয়েছিল। সৌরভ নিজের চাকরিতে ব্যস্ত হয়ে গেল আর নিজের মাতা পিতাকেই ভুলে গেল। সৌরভ চাইতো তার মাতা পিতা যেন কখনো তার কথা মনে না করে, তারা যাতে তার সঙ্গে কোনোরূপ যোগাযোগ না করতে পারে, তাই সে তার ফোনের সিম পর্যন্ত বদলে দিয়েছিল। আসলে সৌরভ নিজের মাতা পিতার দরিদ্র অবস্থাকে ঘেন্না করত। সে কখনোই চাইতো না তার মাতা পিতা তার সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক রাখুক। অশোকবাবু যখন এই সমস্ত ঘটনা জানতে পারলেন, তিনি খুবই দুঃখিত হয়ে পড়লেন। তাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ছেলে অবশ্যই তার মা বাবাকে ভুলে গেছিল, কিন্তু মা বাবা তো তখনও তার ছেলেকে দেখার জন্যে, ছেলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছটফট করছিল। অশোকবাবু সিদ্ধান্ত নিল সেই শহরেই তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। শহরেই একটি ভাড়ার ঘর নিয়ে নেবেন এবং সেখানেই স্বামী স্ত্রী মিলে থাকবেন। আসলে অশোকবাবুর উপর ঋণের বোঝা অত্যন্ত বেড়ে গেছিল। তিনি ভাবতে লাগলেন, শহরে রিক্সা চালিয়ে যতটুকু অর্থ উপার্জন করব, তা দিয়েই আমার ঋণ শোধ করব। আর ঈশ্বর যদি চান তাহলে কোনো না কোনো দিন ছেলের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। গ্রামের জমি জমা বিক্রি করে অনেক দিন আগেই তারা তাদের ছেলের পড়াশোনায় লাগিয়ে দিয়েছিলেন, তাই গ্রামের তাদের খুব একটা মায়ামোহ ছিল না। অশোকবাবু সারা মাসে রিক্সা চালিয়ে যে অর্থ উপার্জন করতেন, সেই সমস্ত অর্থ তিনি শেঠজিকে দিয়ে আসতেন, যার কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন। এদিকে শিখা দেবী নিজের ছেলের চিন্তায় প্রায় পাগল হয়ে গেছিলেন। তিনি ঠিকভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করতেন না, সব সময় নিজের ছেলের কথাই মনে করতেন। অশোকবাবু সব সময় সৌরভকে ফোন করতেন, কিন্তু সৌরভ একদিনও ফোন তোলেনি। এভাবেই ছেলের কষ্টে একদিন শিখা দেবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। দরিদ্রতার কারণে অশোকবাবু তার স্ত্রীকে ঠিকভাবে চিকিৎসা করতে পারলেন না। মারা যাওয়ার আগে শিখা দেবী বলেছিলেন, কি গো শুনছো, একবার আমার ছেলেকে একটু এনে দাও না, একবার অন্তত তাকে দেখি। অশোকবাবু অনেকবার তার ছেলেকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সৌরভ একবারও ফোন তোলেনি। ছেলের চিন্তায় শিখা দেবীর মৃত্যু হয়ে গেল। নিজের স্ত্রীর সমস্ত শ্রাদ্ধ শান্তি করার পর অশোকবাবু একেবারে একা হয়ে গেছিলেন। শুধু লোকের ঋণ শোধ করার জন্যেই তিনি বেঁচে ছিলেন। অশোকবাবু সারা দিন রিক্সা চালাতেন এবং সন্ধ্যায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন। সারা মাস তিনি যে অর্থ উপার্জন করতেন, মাসের শেষে সেই সমস্ত অর্থ নিয়ে তিনি ওই শেঠজির কাছে চলে যেতেন তার ঋণ শোধ করতে। সেই শেঠজিরও অশোকবাবুর উপর খুবই দয়া হতো।
তিনি বলতেন, অশোক, এই বয়সে এসে তো মানুষ আরাম করে, আর তুমি এই বয়সে এসেও এত হাড় ভাঙা খাটনি খাটছ। অশোকবাবু বলতে লাগলেন, শেঠজি, বেঁচে থাকার ইচ্ছা তো আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের ঋণ শোধ করার জন্যই বেঁচে আছি। মাঝে মধ্যে ভাবি মৃত্যুর আগে যাদের কাছ থেকে ধার নিয়েছি তাদের ঋণ শোধ করে যাই। শেঠজি বলতে লাগলেন, অশোক, তুমি খুবই সৎ ব্যক্তি, তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। এই বয়সে এসেও তুমি ঋণ শোধ করার জন্য কত খাটনি করো। তোমার অবস্থা আর তোমার বয়স দেখে আমি তোমার সমস্ত ঋণ মুকুব করলাম। আরও একটা কথা, তোমার জন্য আমার কাছে খুব ভালো একটি কাজ আছে, যেটা করলে তুমি অর্থও ঠিকভাবে উপার্জন করতে পারবে আর তোমার থাকার জন্য ঘরও পেয়ে যাবে। অশোকবাবু বলতে লাগলেন, শেঠজি, এমন কি কাজ আছে যেটা আমি করতে পারবো? শেঠজি বলতে লাগলেন, অশোক, তুমি যেই শহরে থাকো সেই শহরে আমার এক বন্ধু আছে, যিনি অনেক বড় একজন বিজনেসম্যান। ওনার তোমারই মতো একজন বিশ্বস্ত ড্রাইভারের প্রয়োজন। দেখো, আমার মনে হয় তুমি এই কাজটা খুব ভালো করতে পারবে। যদি তোমার এই কাজটা করতে ভালো লাগে, তুমি যদি উপযুক্ত মনে করো, তাহলে আমি তোমার হয়ে কথা বলতে পারি। তুমি রাজি হলে আমি তাদেরকে ফোন করে তোমার যাওয়ার খবর দিয়ে দেব। তুমি নিশ্চিন্ত থাকো, ওখানে তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, শেঠজির কথা শুনে অশোকবাবু ভাবতে লাগলেন, আমার অবশ্যই ওখানে কাজ করা উচিত। এছাড়াও যাদের ঋণ আরও রয়েছে তাদের ঋণও আমি শোধ করে দেব। অশোকবাবু ওই কাজটি করতে রাজি হয়ে গেলেন। তারপর শেঠজি তাকে শহরের সবথেকে বড় বিজনেসম্যান বিশ্বম্ভর বাবুর কাছে পাঠালেন। অশোকবাবু বিশ্বম্ভর বাবুর কাছে কাজ করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই অশোকবাবুর সৎ ব্যবহারের কারণে বিশ্বম্ভর বাবু ওনাকে খুবই পছন্দ করতে শুরু করলেন। এমনকি ওনার পরিবারের সমস্ত সদস্যরা অশোকবাবুকে খুবই ভালোবাসতেন। বিশ্বম্ভর বাবু অশোকবাবুর উপরে খুবই বিশ্বাস করতে লাগলেন। তিনি নিজের সমস্ত দরকারি কাজ অশোকবাবুকে দিয়েই করাতেন। বিশ্বম্ভর বাবুর একজন কন্যা ছিলেন, যিনি অশোকবাবুর সঙ্গে খুবই মিলেমিশে গেছিলেন। সে অশোকবাবুকে অশোক কাকা বলে ডাকত। সে সব সময় অশোকবাবুকে এটা ওটা বলতেই থাকতো। বলতো, অশোক কাকা, আমাকে এখানে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো, তাড়াতাড়ি গাড়ি বার করো, আমি এক্ষুনি মার্কেটে যাব। দিন রাত শুধু অশোক কাকা আর অশোক কাকা। সেই মেয়েটি সারা দিন অশোকবাবুর আশেপাশেই ঘুরে বেড়াতো। অশোকবাবুও সেই মেয়েটিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। একদিন বিশ্বম্ভর বাবু যখন অফিসে যাচ্ছিলেন, তখন অশোকবাবুকে বলতে লাগলেন, অশোক, আমার এত সময় হয় না যে আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো। আমি শুধু এতটুকুই শুনেছিলাম কিছুদিন আগেই তোমার স্ত্রী মারা গেছেন, কিন্তু তোমার কি কোনো ছেলে মেয়ে ছিল না? অশোকবাবু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, মালিক, আমার একটা ছেলে ছিল, কিন্তু এখন তার কোনো ঠিকানা আমি জানি না। সে কোথায় আছে, কি করছে, কোনো খবরই আমি জানি না। এমনটা বলতে বলতেই অশোকবাবু নিজের জীবনের সমস্ত কথা বিশ্বম্ভর বাবুকে জানালেন। নিজের জীবনের করুণ কথা বলতে বলতে অশোকবাবুর গলা কেঁপে গেল, ওনার চোখ জলে ভরে গেল। তখন বিশ্বম্ভরবাবু বললেন, দেখো অশোক, যা হওয়ার তা হয়ে গেছে, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। এখন ওর কপাল যে ও তোমার মতো একজন বাবাকে হারিয়েছে। তুমি দেখো অশোক, ও নিজের জীবনে কখনো সুখে থাকবে না। জীবনের এই সময় যখন একজন মাতা পিতার তার সন্তানকে সব থেকে বেশি প্রয়োজন, তখন যেই সন্তানরা তার মাতা পিতাকে ছেড়ে চলে যায়, সেই সন্তান জীবনে কখনো সুখে থাকতে পারে না। এমন সন্তান কখনোই নিজের পিতা মাতার ঋণ শোধ করতে পারে না। বিশ্বম্ভরবাবু বললেন, অশোক, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। নিজের পিতার মতোই সে তোমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। কালকে আমার মেয়ের আশীর্বাদ, আর আমার মেয়ের আশীর্বাদে তুমি ওর কাকা হয়ে ওকে আশীর্বাদ করবে। আমার মেয়ে আমার পর যদি অন্য কাউকে বিশ্বাস করে, তাহলে সে হলো তুমি। অশোকবাবু বলতে লাগলেন, মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমার সোনামার আশীর্বাদে আমি কোনো কমতি রাখব না। আমি আমার মেয়ের খুশির জন্য সব কিছু করতে পারি। বন্ধুরা, পরদিন বিশ্বম্ভরবাবুর কন্যার আশীর্বাদ ছিল। সেদিন অশোকবাবু সকাল থেকে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করতে লাগলেন।
এত কাজের মধ্যে অশোকবাবু সারাদিন কিছুই খেতে পারলেন না। তিনি কাজ করে অনেক হাঁপিয়ে গেছিলেন। তিনি যখন সামান্য দুর্বল অনুভব করতে লাগলেন তখন তিনি একটি চেয়ারে গিয়ে বসে পড়লেন। তখনই যেই মেয়ের আশীর্বাদ ছিল সে ওনার জন্য লেবু জল নিয়ে আসলো। বলতে লাগলো, নেও কাকা, জলটা খেয়ে নাও। যদি এখন থেকেই তুমি এত দৌড়ঝাঁপ করতে থাকো তাহলে বিয়েতে কি করবে? সকাল থেকে এই রোদের মধ্যে তুমি এত কাজ করে যাচ্ছ, নিজের ব্যাপারে একবারও চিন্তা করো না। অশোকবাবু বলতে লাগলেন, মা তুই আমার ব্যাপারে চিন্তা করিস না। জীবনে প্রথমবার আমি এই সৌভাগ্য পেয়েছি। আমার হাড় এখনো অনেক মজবুত আছে, বুঝলি? আমার মিষ্টি মেয়ের জন্যে আমি এর থেকে অনেক বেশি কষ্ট করতে পারি। এমনটা বলেই অশোকবাবু ঘরের বাইরে আবারও কাজে লেগে পড়লেন। তখনই বিশ্বম্ভরবাবুর মেয়ের পাত্রের গাড়ি সেখানে এসে পৌঁছলো। বিশ্বম্ভরবাবু জামাইকে স্বাগত করার জন্য গেটের কাছে চলে আসলেন। গাড়ি থেকে যে ছেলেটি বেরোলো তার মুখ দেখে অশোকবাবু অবাক হয়ে গেলেন, কারণ সেই ছেলেটি ছিল তারই ছেলে সৌরভ। বিশ্বম্ভরবাবুর সেই কন্যার নাম ছিল প্রিয়া। এই প্রিয়াই হলো সেই মেয়ে যার সঙ্গে সৌরভ তার কলেজের দিন থেকেই প্রেম করত। এতদিন পর ছেলেকে সামনে দেখে অশোকবাবু খুবই খুশি হয়ে গেলেন। তিনি তার ছেলের গলা জড়িয়ে ধরতে চাইছিলেন, তাকে অনেক আশীর্বাদ করতে চাইছিলেন। তখনই বিশ্বম্ভরবাবু অশোকবাবুর সামনে আসলেন আর বলতে লাগলেন, অশোক তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও ঘরে যাও, ঘরে গিয়ে দেখো কার কি লাগবে। অশোকবাবু নিজের মনের ইচ্ছাগুলোকে নিজের মনের মধ্যেই দাবিয়ে দিলেন আর ঘরের ভিতর চলে গেলেন। কিছুক্ষণ পর আশীর্বাদের অনুষ্ঠান শুরু হলো। সৌরভ আর প্রিয়া দুজনেই স্টেজে উঠে দাঁড়ালো। তখন অশোকবাবু তাদের সামনে জলের গ্লাসের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। ছেলেকে চোখের সামনে দেখে ওনার হাত কাঁপতে লাগলো। মনে মনে ভাবতে লাগলেন, যেই ছেলেকে দেখার জন্য এত বছর এত কষ্ট করলাম, যে ছেলেকে দেখার আশা বুকে নিয়ে আমার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, সেই ছেলেকে এইভাবে দেখতে পারবো ভাবতে পারিনি। তিনি নিজেকে আটকাতে পারলেন না। অশোকবাবু সঙ্গে সঙ্গে স্টেজে উঠে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আশীর্বাদের অনুষ্ঠানে আসা সমস্ত ব্যক্তিরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সৌরভ দেখল যে বৃদ্ধ ব্যক্তি তাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, সে তার পিতা। সৌরভ নিজের বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই পাগল লোকটা কে? দয়া করে এনাকে এখান থেকে সরে যেতে বলুন। কেমন পাগল লোকজন তোমরা বাড়িতে কাজে রেখেছ? তখনই বিশ্বম্ভরবাবু বলে উঠলেন, বাবা এ কোনো চাকর না, এ আমার বাড়ির সদস্য। ইনি প্রিয়ার কাকা বাবু। এনার ছেলে এনাকে ছেড়ে চলে গেছে। ইনি নিজের ছেলেকে দেখার জন্যে সব সময় ছটফট করেন। সবার মধ্যেই ইনি নিজের ছেলেকেই খুঁজে বেড়ান, তাই হয়তো ভুল করে তোমাকে জড়িয়ে ধরেছে। সৌরভ বলতে লাগলো, ক্ষমা করবেন বাবা, এই সকল গরিব ব্যক্তিদের আপনারা চেনেন না। এরা সবসময় নর্দমার পোকার মতো, যেখানেই ধনী ব্যক্তি দেখেন সেখানেই চলে যান এবং তাদের আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। আমি এই সমস্ত ব্যক্তিদের খুব ভালোভাবেই জানি। এইভাবেই সৌরভ নিজের পিতাকে অনেক উল্টোপাল্টা কথা বলে অপমান করতে লাগলো। অশোকবাবুর হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি আত্মগ্লানিতে ভরে উঠলেন। তিনি মনে ভাবতে লাগলেন যে আমি এটা কেন করলাম। সবার নজরের আড়ালে তিনি এক কোণায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। এদিকে প্রিয়া আশীর্বাদের সমস্ত অনুষ্ঠান ছেড়ে অশোকবাবুর কাছে চলে গেল। সে দেখতে পেল অশোকবাবু তার ছেলের একটি ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। অশোকবাবু ভাবছিলেন, যেই ছেলেকে বড় করার জন্য সারা জীবন এত কষ্ট করলাম, যেই ছেলেকে বড় করার জন্যে তার মা সারা দিন সারা রাত খাটনি করে গেল, সেই ছেলে এখন আমাকে চিনতে অস্বীকার করছে। প্রিয়া অশোকবাবুর কাঁধে হাত রেখে বলতে লাগলো, কাকা সত্যিই কি সৌরভ তোমার ছেলে? যদি সে তোমারই ছেলে হয় তাহলে তোমার এই অবস্থা কেন? আর ও তোমার সঙ্গে এমন ব্যবহার কেন করলো? তখন অশোকবাবু অঝরে কেঁদে ফেললেন। তিনি নিজের কান্না আটকাতে পারলেন না। তিনি প্রিয়াকে সমস্ত ঘটনা বলতে লাগলেন। সমস্ত কথা শুনে প্রিয়া সৌরভকে ঘেন্না করতে লাগলো। তখনই কোনো একটা কারণে প্রিয়া ঘরে ঢুকে গেল আর অশোকবাবু সেখানেই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ সৌরভ অশোকবাবুর সামনে চলে আসলো। বলতে লাগলো,
তুমি আমার পেছন ছাড়বে না, যেখানে যাব সেখানেই চলে আসবে। আমি তো ভেবেছিলাম এতদিনে তোমরা মরে গেছো। অশোকবাবু বলতে লাগলেন, বাবা, মরে তো আমি অনেক দিন আগেই গেছি, কিন্তু তোর জন্য। আজকের পর থেকে না আমি তোকে চিনি না তুই আমাকে চিনিস, কিন্তু বিশ্বম্ভর বাবুর কাছে আমি তোর সত্যতা অবশ্যই বলবো। সঙ্গে সঙ্গে সৌরভ খুবই রেগে গেল, বলতে লাগলো, পাগল বুড়ো, তুই যদি কাউকে কোনো কথা বলিস তাহলে তার পরিণাম প্রিয়াকে ভোগ করতে হবে। অশোকবাবু ভাবতে লাগলেন, যদি প্রিয়া এই কথা জানে তাহলে সে খুবই দুঃখ পাবে। এছাড়াও সৌরভ যদি প্রিয়াকে কোনো ক্ষতি করে তাহলে কি হবে। এমনটা ভেবেই অশোকবাবুর মনে বিভিন্ন রকম কথা চলছিল। তিনি ভাবছিলেন বিশ্বম্ভর বাবুকে বলবো না। দেখতে দেখতেই প্রিয়া স্টেজে উঠল এবং তাদের আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। হঠাৎ করে প্রিয়া বলতে লাগলো, এখানে থাকা সমস্ত ব্যক্তিদের আমি একটি কথা বলতে চাই। আমি একজনের সঙ্গে আপনাদের সবার সাক্ষাৎ করাতে চাই, যিনি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমার পিতার পর আমি যদি অন্য কাউকে ভালোবাসি তাহলে তিনি হলেন এই ব্যক্তি। সৌরভ ভাবল প্রিয়া হয়তো তার সম্বন্ধে কথা বলছে, কিন্তু প্রিয়া সৌরভকে মিথ্যা প্রমাণিত করে অশোকবাবুকে স্টেজে ডাকলেন। তারপর প্রিয়া বলতে লাগলো, ইনি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ইনি আমার কাকা, তারই সঙ্গে ইনি আমার হবু শ্বশুরও। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে শ্বশুর রূপে আমি এনার সেবা করতে পারবো না। এমনটা বলে প্রিয়া সৌরভের দিকে তাকালো আর বলতে লাগলো, কি সৌরভ, আমি সত্যি কথা বলছি তো? প্রিয়ার কথা শুনে সৌরভের মুখ চুন হয়ে গেল। সে এটা বুঝতে পারছিল না যে সে প্রিয়ার কথার কি উত্তর দেবে। তারপর প্রিয়া বলতে লাগলো, অশোক কাকা, তুমি আমার কাকাই ঠিক আছো, আমি তোমাকে আমার শ্বশুর বানাবো না। কারণ যে ছেলে নিজের মা বাবাকে ছেড়ে দেয় তার কাছে তার স্ত্রীকে ছেড়ে দেওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। প্রিয়ার কথা শুনে সৌরভ বলতে লাগলো, প্রিয়া, এই কাজের লোক সম্বন্ধে তুমি এত বড় বড় কথা বলছো? এই গরিব ভিখারি তোমার শ্বশুর হওয়ার যোগ্য কবে থেকে হয়ে গেল? সৌরভের কথা শুনে প্রিয়া তার গালের মধ্যে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, খবরদার, আমার কাকাকে বাড়ির চাকর বলে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি এনাকে নিজের পিতার সমান শ্রদ্ধা করি। তুমি তোমার পিতাকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার কাকাকে ভুলতে পারবো না। আমি তোমার মতো এত ছোট মনের মানুষ নই। আমি আমার মা বাবার দেওয়া সংস্কারগুলো ভালোভাবে জানি। এই আশীর্বাদের অনুষ্ঠানে যত ব্যক্তিরা আমন্ত্রিত হয়েছেন সবার কাছে আমি এই কথাটা বলতে চাই, আমি এই পশুর সঙ্গে বিবাহ করব না। তুমি আমাকে বলেছিলে যে তুমি অনাথ, তাই তোমার জন্যে আমার মনে প্রেম জেগেছিল, কিন্তু তুমি তো অনেক বেঈমান একজন ব্যক্তি। তুমি যখন নিজের মা বাবার হলে না, তাহলে আমার কি হবে? তোমার মতো ছেলেদেরকে আমি ধিক্কার জানাই। তুমি যদি একজন ভালো পুত্র না হতে পারো তাহলে একজন ভালো স্বামী তুমি কিভাবে হবে? আমি আমার বাবাকে বলে তোমাকে কাজে রেখেছিলাম, আর সেই কাজের অভিমানে, সেই চাকরির অভিমানে তুমি তোমার বাবা মাকেই ভুলিয়ে দিলে। তোমার কথা মনে করতে করতে তোমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, কিন্তু তুমি তোমার বাবার ফোন ওঠাওনি। এত নির্দয় ব্যক্তির স্ত্রী আমি জীবনে কখনো হতে চাই না। আজকে থেকে আমি তোমাকে কাজের থেকেও বিতাড়িত করলাম। বন্ধুরা, এই প্রকারে সৌরভ সকলের কাছে অপমানিত হয়ে সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল। প্রিয়া বলতে লাগলো, কাকা, তুমি তোমার ছেলের জন্য একদম কষ্ট পাবে না। এমন ছেলের জন্য কেন কষ্ট পেতে যাবে যে তোমাকে চিনতে পর্যন্ত অস্বীকার করলো? তুমি চিন্তা করো না, তোমার কাছে তোমার ছেলে নেই তো কি হয়েছে, তোমার মেয়ে তো আছে। প্রিয়ার কথা শুনে অশোকবাবুর চোখ থেকে অবিরল অশ্রুধারা বইতে লাগলো। তিনি প্রিয়াকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।